আগের দিন আমি তোমাকে এই গোলকের চ্যাপ্টারের 9 দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছি। আজ আমি 10 দাগ থেকে করাবো। 10 দাগের অঙ্কটা আমি পড়ছি তোমাদের পাঠ্য বইয়ের 10 দাগের অঙ্ক গোলকের চ্যাপ্টারে। একটি অর্ধগোলাকৃতি গম্বুজ ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজ দেখতে কিরকম হয়? অর্ধগোলাকৃতি বলেই দিয়েছে। এর ব্যাস হচ্ছে যে 42 ডেসিমিটার, 42 ডেসিমি, তাই তো? 42 ডেসিমি। এর এই যে 42 ডেসিমি ব্যাস, এখানে বলেছে রং করতে, উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচা করবে। স্বভাবতই এর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে? 42-এর 2 ডেসিমিটার। তাহলে খরচ কত হবে? খরচ সমান ক্ষেত্রফল গুণিত প্রতি প্রতি একক বর্গ একক বর্গমিটারে খরচা, তাই তো? এখানে মনে রাখতে হবে তোমাদেরকে ব্যাসার্ধটা দেওয়া আছে ডেসিমিটারে, ব্যাসার্ধটা দেওয়া আছে, এইটা সমান আমরা লিখবো, এটাকে আমরা মিটারে পরিণত করব, 2.1 মিটার। তাহলে খরচ সমান কত হবে? 2 r² ইন্টু 35, অর্থাৎ 35 টাকা। 2 গুণিত 22-এর 7 গুণিত 2.1 গুণিত 2.1 ইন্টু 35, 5-7 35। এটা গুণ করলে দাঁড়াবে তোমার কত? 970.2 টাকা। ঠিক আছে? এই অংশটা কি? এই অংশটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রফল, এবং প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে তার 35 টাকা করে খরচা হয়। সেম ক্ষেত্রফলের সঙ্গে 35 গুণ হয়েছে, ক্ষেত্রফলের সঙ্গে 35 গুণ হয়েছে। এবারে আমরা 11 দাগের অঙ্কটা করব। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। ধরি প্রথম এবং দ্বিতীয় গোলকের জন্য A1 এবং A2 পাত লাগে। অতএব A1 বাই A2 সমান 4 ইন্টু প্রথম গোলকে ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার, তাহলে 4 ব্যাসার্ধ কত হবে? 21-এর 2 তার স্কোয়ার। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দেওয়া আছে 4 17.5/2 তার স্কোয়ার। খুব লক্ষ্য করে দেখো, 4 ক্যান্সেল হয়ে যাবে, নিচের 2গুলো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? 21/17.5 হোল স্কোয়ার। এটাকে 3.5 দিয়ে কাটলে হবে 6/5 হোল স্কোয়ার সমান 36:25 সমান 36/25। অতএব A1:A2 সমান 36:25। তাহলে তোমাদের
11 দাগের অঙ্কটা হয়ে গেল। আমরা 12 দাগের অঙ্কটা বলছি। একটি ধাতব গোলকের উপরিতল থেকে এমনভাবে কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হচ্ছে যাতে করে যে নতুন গোলকটা তৈরি হয় সেই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, একটা বড় গোলক ছিল যার ব্যাসার্ধ আর, এই গোলকের উপরিতলের কিছুটা অংশ কেটে, যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। ফলে নতুন যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ আর, এবং এদের সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে এরকম ধরনের, যে রিলেশনটা বইতে বলা আছে 4πr² = 2 × 4 × πr² গুণিত 2, অর্থাৎ r² সমান 2r², r = √2r। এবারে কেটে নেওয়া অংশ মানে কি, যেখানটা ডট ডট দিয়ে দাগ দেওয়া আছে এই অংশটাই কেটে নেওয়া হয়েছে। এর আয়তন ধরা যাক v1, কেটে নেওয়া অংশটা, এবং যেটা কাটা হয়নি অবশিষ্ট আছে সেটাই ভিতরের গোলকটা, তার আয়তন v2। v1টা কিভাবে পাওয়া যাবে? v1টা পাওয়া যাবে পুরো গোলকটার ক্ষেত্রফল। v1 = কি হবে? 4/3 πr³ মানে পুরো গোলকটার ক্ষেত্রফল, তার থেকে ছোট গোলকটার ক্ষেত্রফল বিয়োগ 4/3 πr³। v2টা কিভাবে পাওয়া যাবে? 4/3 πr³। তাহলে v1/v2 সমান কত হবে? 4/3 গুলোকে আমরা ইজিলি বাদ দিতে পারি, r³ - r³ / r³। এখানে একটা রিলেশন আছে, আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি r = √2r। তাহলে এই ক্যাপিটাল আর এর বদলে আমরা কি করব? √2r এর হোল কিউব বসাবো, -r³ / r³ সমান হচ্ছে যে 2√2 - 1 বুঝলে? এই হবে এই অঙ্কটা। 13 দাগের অঙ্ক কি বলছে? 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হলো। এখন এটা ভূগোলক, 13 দাগ, তাতে দুটো ছিদ্র করা হয়েছে। এই ছিদ্রগুলো ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার করে, আর এই যে গোলকটা এর ব্যাসার্ধ হচ্ছে যে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে? চোদ্দ সেন্টিমিটার। এই যে গোলকটার, তাহলে এই যে দুটো ছিদ্র বাদে বাকি ক্ষেত্রফলটা কত? এটাই প্রশ্ন, খুব সিম্পল। পুরোটার ক্ষেত্রফল, পুরো গোলকটার ক্ষেত্রফল। তাহলে অবশিষ্ট ধাতব পাত সমান 4π14² - 2 × π.7 এর স্কোয়ার, এটাই হবে। এবার এখান থেকে আমরা যদি 4 × 22 কমন নিয়ে নিই, 14² - 0.7 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা পরে ঘরে করবে। ক্যালকুলেশনটা আমি আর করছি না, পরে ঘরে করবে এটা। 13 দাগের পরে আসছি 14 দাগের অঙ্ক।
14 দাগের অঙ্কে কি বলছে? 14 দাগের অঙ্কে বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে? অর্থাৎ প্রিভিয়াস যে বড় গোলকটা ছিল তার ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। বর্তমানে যে ছোট গোলক হয়েছে তার ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার। ধরি n সংখ্যক বা nটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে n সংখ্যক ছোট গোলকের আয়তন বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। তাহলে n ইন্টু 4/3 পাই 1 কিউব ইকুয়াল টু 4/3 পাই 8 কিউব। 4/3 পাই দুপাশ থেকে ক্যান্সেল হয়ে গেলে n সমান 8 কিউব মানে হচ্ছে যে 512, অর্থাৎ 512টি এরকম গোলক তৈরি করা যাবে। তাহলে আমাদের ব্রড কোশ্চেনগুলো শেষ হলো। এবার চলে আসো ছোট কোশ্চেনে। মাল্টিপল চয়েস কোশ্চেন। 2r দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কিচ্ছু নয়, একের দাগ 4/3 পাই ব্যাসার্ধের কিউব। তাহলে তবে 8 4 32, 32 পাই আর কিউব বাই 3। 2 দাগ কি হবে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের অনুপাত কত হবে? ব্যাপারটা হচ্ছে দুটি নিরেট গোলকের মান যদি তাহলে ধরি তাদের ব্যাসার্ধ R1 এবং R2, অতএব 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 কিউব সমান 1/8 और R1 बाई R2 होल किউব সমান 1/2 হোল কিউব। তাহলে এখান থেকে আমরা এখানে আসছি, অতএব R1 বাই R2 সমান 1/2। এখন আমাদের যে প্রশ্নটা, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার। 4 পাই ক্যান্সেল হবে, R1 বাই R2 হোল স্কোয়ার। R1 বাই R2 সমান দেখতে পাচ্ছ তোমরা 1/2, তাহলে কত হবে? 1/4, অর্থাৎ 1:4। অর্থাৎ যে অ্যান্সারটা হবে 1:4। এটা বিয়ের দাগের অ্যান্সারে আছে। এটা বিয়ের দাগের অ্যান্সারে তোমরা দেখতে পাচ্ছ। এবার চলে এসো 15 দাগের 3 অঙ্কে। 15 দাগের 3 আমরা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। যদি নিরেট অর্ধগোলক হয়, এটা যদি 7 সেন্টিমিটার হয়, সমগ্রতল সমান 3 পাই R স্কোয়ার, 3 গুণিত 22/7 ইন্টু 7 স্কোয়ার, 3 গুণিত 22 গুণিত 7 মানে 21 গুণিত 22 সেন্টিমিটার স্কোয়ার। তাতে করে যা হবে, আচ্ছা তোমাদের অ্যান্সারটা কিন্তু আমি লক্ষ্য করিনি, পাইতেই রাখতে বলেছে, সুতরাং পায়ের মান বসানোর প্রয়োজন নেই। এইখানেই আমরা অঙ্কটা শেষ করে দিতে পারবো যে 3 পাই ইন্টু 7 স্কোয়ার, 3 পাই ইন্টু 49, 3 9 27, 3 4
12 দিয়ে 14, পায়ের মান বসানো যাবে না, যেহেতু এমসিকিউতে আমাদের পায়ের মান বসাতে বলেনি। এটা গেল 15 দাগের 3। 15 দাগের 4-এর অঙ্কে আমরা চলে আসি। 15 দাগের 4-এর অঙ্কে আমরা চলে আসি। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তন অনুপাত কত? ধরি তাদের ব্যাসার্ধ R1 এবং R2। অতএব 4/3 পাই R1 এর কিউব ডিভাইডেড 4/3 পাই R2 কিউব সমান হচ্ছে সমান কত? আয়তন বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে এটা হবে 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার সমান দিয়েছে 16/9। 16/9 মানে R1 বাই R2 হোল স্কোয়ার সমান 4/3 হোল স্কোয়ার। এটা ইমপ্লাই করছে R1 বাই R2 সমান 4/3। এটা আমাদের একটা রিলেশন। এবার আমাদেরকে বলেছে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে আয়তন অনুপাত কত হবে? আয়তন অনুপাত সমান হবে 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 কিউব সমান R1 বাই R2 হোল কিউব 4/3 হোল কিউব 64/27, অর্থাৎ 64:27 হবে। এর দাগের অ্যান্সারটা হবে 64:27। এবার চলে এসো 5-এর দাগের অঙ্কে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তার 3 গুণ আয়তনের সাক্ষ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি ব্যাসার্ধ আর তাহলে আমাদের যেটা বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কত? 4 পাই R স্কোয়ার ও তার 3 গুণ আয়তনের সাংখ্যমান। 3 গুণ আয়তন মানে কি? 3 গুণিত তার আয়তন 4/3 পাই R কিউব। এটা সমান, সাংখ্যমান সমান, কিন্তু এদের একক সমান নয়, কিন্তু এদের সংখ্যাটা সমান। এটার একক সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার কিউব, তাতে কিছু যায় আসে না, সংখ্যাগত দিক থেকে এরা সমান। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 4 পাই উভয় পক্ষ থেকে কেটে গেল, 3 3 কেটে গেল, R কিউব সমান R স্কোয়ার ইমপ্লাই করছে কত? R = 1। অবশ্যই এখানে R এর আরও বীজ আছে 0, কিন্তু ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় গোলকটাই ভ্যানিশ করে যাবে, তাই R = 1। তাহলে এই দাগের অ্যান্সারটা হবে 15 দাগের 5। এবার চলে আসি বিতে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে না? ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে না, বেশি হবে। কেননা এমনি হচ্ছে যে আমাদের গোলকের আমরা 16 দাগের অঙ্ক নিয়ে আলোচনা করছি। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই R কিউব। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? তার আয়তনটা হবে 4/3 পাই 2R এর হোল কিউব সমান কত হবে? 8 × 4/3 পাই R কিউব। মানে আগের যে যদি এই আয়তনটা হয় তার 8 গুণ হচ্ছে। তাহলে এই যে বিবৃতিটা আয়তন দ্বিগুণ হবে, বিবৃতিটা মিথ্যা। অর্থাৎ 15 দাগের বি হলো 1 হলো মিথ্যা।
তাহলে কি হলো, বিবৃতির মিথ্যা। তাহলে এবার আসি বি এর দাগের 2, 15 বি 2। কি বলছি, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 2:3। আমরা দেখে নিই, তাদের যদি ব্যাসার্ধ R1 R2 ধরি, তার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে 4πr1 স্কোয়ার 4πr2 স্কোয়ার সমান হবে 4/9। তাহলে R1/R2 হোল স্কোয়ার সমান হবে 2/3 হোল স্কোয়ার। তাহলে R1/R2 সমান হবে 2/3। তাহলে এটা ঠিকই আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2/3। তাহলে 2 এর দাগের বিবৃতিটা সঠিক। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট ঘনবস্তু গোলক, তার একটাই তল, একটি বক্রতল। একটি নিরেট গোলকের সমতলের সংখ্যা। 15 দাগে সি করছি আমরা। নিরেট গোলকের 15 দাগে সি এর এক নম্বর হচ্ছে যে গোলক অ্যান্সার। 2 নম্বর অ্যান্সার হচ্ছে যে সমতলের সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? একটি। 3 নম্বর হচ্ছে যে একটি নিরেট অর্ধগোলকের দৈর্ঘ্য 2r হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? 3 × π × 2r এর হোল স্কোয়ার সমান কত হবে? 12πr স্কোয়ার। অর্থাৎ শূন্য স্থানের জায়গায় 12 কথাটা বসবে। এবার চলে আসো 16 দাগে, যেখানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আছে। 16 দাগে চলে আসো। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের সাংখ্যমান সমান। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। বলছি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার কথাটা মানে কি? ব্যাসার্ধ আর ধরি, যে শর্তটা দেওয়া আছে তার আয়তন মানে 4/3 πr³ এবং তার সমগ্রতলের ক্ষেত্রফলের মান সমান, অর্থাৎ 4πr² সমান। এখান থেকে কি পাবো? 4π উভয় পক্ষ থেকে কেটে যাবে, r² কেটে যাবে। তাহলে r/3 সমান হবে 1, r সমান হবে 3। এটাই আমাদেরকে জানতে চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 3। তোমরা কি লিখবে? শুধু 3 না লিখে 3 একক লিখবে। 16 দাগের 1। 16 দাগের 2 কি বলছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্র